শেখ হাসিনা সহ সহযোগীদের গণহত্যার তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘ মিশন। সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার পররাষ্ট্র উপদেষ্টার। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার দাবি সমন্বয়কদের। ছাত্র জনতার দখলে ধানমন্ডি ৩২। শেখ হাসিনার ফাঁসি দাবি শিক্ষার্থীদের। আওয়ামী লীগ নেতাদের ভালোই ভালোই আত্মসমর্পণের আহ্বান মির্জা ফখরুলের। রাজধানী সহ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি। রিকশা চালক হত্যায় 10 দিনের রিমান্ডের টুকু পলক সৈকত। দেয়া হবে কঠোর শাস্তি, হুঁশিয়ারি তথ্য প্রযুক্তি উপদেষ্টার। ডক্টর ইউনূসকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নরেন্দ্র মোদীর। ভারতকে সাথে নিয়ে পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস যুক্তরাষ্ট্রের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা ও নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে ঢাকার আদালতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। আর শেখ হাসিনা সহ 10 জনের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। আবেদনকারী আইনজীবী জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে। প্রথম হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের আইজিপি, সাবেক আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার, সাবেক ডিবি প্রধান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 4 সাবসেকশন 2 ওখানে বলে দেওয়া আছে যে কোনো সুপিরিয়র অফিসার যদি এই ধরনের কোনো বক্তব্য প্রদান করে, কোনো কার্যক্রম করে, ইভেন যদি এই ধরনের অফিসার যদি দেখে যে এই ধরনের ম্যাসাকার হচ্ছে এবং সে যদি না থামায়, তাও এটাকে জেনোসাইড হিসেবে গ্রহণ করা হবে। তিনি জানান, বর্তমানে ট্রাইব্যুনালে এই বিচার সম্ভব শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যদের। একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখিয়ে বলছেন যে স্যার, যেটাকে গুলি করে মেরে ফেলি ও মরে যায়, কিন্তু ওর পাশেরগুলো আর যায় না, ওর পাশেরগুলোও দাঁড়িয়ে থাকে। তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শুট অ্যাট ফার্স্ট সাইট হবে, মানে দেখা মাত্র গুলি হবে। এই যে ইনস্টিগেটিং বক্তব্য, এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের এই গুলিগুলো শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী বা সমর্থক হওয়ার কারণেই তাদেরকে অ্যাটাক করা হয়েছে। এই কারণেই আমরা বলছি, এটা টার্গেটেড পিপলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয়, তখনই এটাকে গণহত্যা হিসাবেই, জেনোসাইড হিসাবে এর বিচার হবে। তদন্ত শেষ করে এ নিয়ে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। এই আইনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আগামী সপ্তাহে ঢাকা আসছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জাতিসংঘের অর্থায়নে স্বাধীনভাবে এই মিশন তদন্ত করবে বলে জানান তিনি। এদিকে জাতিসংঘ মিশনকে তদন্তে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন লুইস। জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধীনে হতাহতের ঘটনা তদন্তে সম্মত হয়েছেন। এরই আলোকে জাতিসংঘ তদন্ত দলের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আগামী সপ্তাহে দেশে আসবে বলে জানান তিনি। জাতিসংঘের কয়েকজন কারিগরি সহযোগী আগামী সপ্তাহে ঢাকা আসবে। তাদের বিমানের টিকিটও কাটা হয়েছে। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করবে। কাজের পরিধি এবং সময় শীঘ্রই নির্ধারিত হবে। এরপর বিশেষজ্ঞ দল কাজ শুরু করবে। জাতিসংঘই তদন্ত দলের অর্থায়ন করবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তদন্তকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতেই জাতিসংঘের সহায়তা নেওয়া হচ্ছে।
আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে। আমরা কিন্তু এখন এমন সিচুয়েশনটা এমন যে কোনো কিছু করতে গেলেই তো এক ধরনের ক্রিটিসিজম আসতে পারে। কাজে আমরা চাইবো এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই হোক এবং তাতে আমাদের যা যা সহায়তা করা দরকার সেটা আমরা করব। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ও রাশিয়ার রাষ্ট্রদূতরা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন এই কূটনীতিকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিশু হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলি করে গত 19 জুলাই 12 বছর বয়সী স্কুল শিক্ষার্থী জোবায়েদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 16 জনকে আসামি করে এই মামলা করা হয়েছে। ইমন হত্যা মামলা সহ 3 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি মামলা হলো। এর মধ্যে 4টি খুনের মামলা, 1টি অপহরণ মামলা। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন তেজগাঁওয়ের বাসিন্দা আব্দুল্লাহ আবু সাইদ ভুইয়া। আবেদনের প্রেক্ষিতে অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রাথমিক তথ্য প্রতিবেদন হিসেবে অভিযোগটি নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, সালমান এফ রহমান, মোহাম্মদ আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক র্যাবের ডিজি হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজন র্যাব সদস্যকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর শাহবাগে জমায়েত হন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির সমর্থনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নানা অপকর্ম তুলে ধরেন। বলেন, গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে এখনো বিদেশে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ নেতারা। সকল ষড়যন্ত্র ছাত্র সমাজ প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। ছাত্রলীগ যে সিট বাণিজ্য করেছে, যে সেলফি পলিটিক্স করেছে, যে প্রোটোকল পলিটিক্স করেছে, আমরা সেই সেলফি পলিটিক্স এবং প্রোটোকল পলিটিক্স এটি যদি জারি রাখি, তাহলে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের যে আত্মিক এবং হৃদ্যতাপূর্ণ যে কমিটমেন্টটি ছিল, সেই কমিটমেন্টের ভায়োলেশন হবে। এদিকে শাহবাগের অবস্থান কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। টিএসসি কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে গিয়ে মিছিল শেষ করেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরে বাড়ি ঘিরে ছিল এবার ভিন্ন পরিবেশ। ছিল না চিরচেনা শোকের আবহ, উল্টো বৈষম্য বিরোধী ছাত্র জনতার দখলে ছিল পুরো এলাকা। নিরাপত্তার পাশাপাশি কাঁটাতারের বেষ্টনীতে পার হলো দিনটি। শিক্ষার্থীদের দাবি, ছাত্র জনতাকে হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। বুধবার রাত থেকেই ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু ভবনের দুই পাশে সড়ক ছিল কাঁটাতার বেষ্টিত। 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বৃহস্পতিবার ভোরে ধানমন্ডি 32 ও এর আশপাশের এলাকায় অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তাদের সাথে যোগ দেয় সাধারণ মানুষও। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসলে কয়েকজনকে নাজেহাল হতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্যই তাদের অবস্থান। বিচ্ছিন্নভাবে আসার চেষ্টা করছে, এখানে উস্কানিমূলক কথাবার্তা বলছে বা ভিতরে ঢোকার চেষ্টা করছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত এখানে আছি, যাতে করে আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ে নতুন করে কোনো
ষড়যন্ত্রে ক্লিপ্ত না হতে পারে। নতুন করে কোনো ষড়যন্ত্র যাতে বাংলার মাটিতে না হয় এবং তাদের যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যই আমরা এখানে অবস্থান নিচ্ছি। আমাদের যত ভাই শহীদ হয়েছে, যত বোন শহীদ হয়েছে, এই শহীদ ভাই বোনদের যতক্ষণে বিচার না হবে খুনি হাসিনার, ততক্ষণে আমরা রাস্তায় থাকব। তাদের দাবি অবিলম্বে ছাত্র জনতার হত্যাকারীদের দেশে এনে বিচার করতে হবে। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। সাধারণ মানুষ যেন কোনোভাবেই দুর্ভোগে না পড়ে সে বিষয়ে শিক্ষার্থীরা সজাগ আছেন বলেও জানান তারা। আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে। নাচ গান সবাই অনেক সময় বসে আছে, পাহাড় দিচ্ছে, সবাই আনন্দ করতেছে, এতটুকু, এর চেয়ে বেশি কিছু না। আমাদের যে বিজয় অর্জন করছি সে একটা আনন্দ আছে, সে আনন্দের সবাই আনন্দ করতেছে আজকে এখানে। এছাড়াও 32-এর সামনে মিরপুর সড়কে বিজয় উদযাপন করছে শিক্ষার্থীরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতা তা সফল হতে দেয়নি, কারণ মানুষ হাসিনার চেহারা দেখতে চায় না। গণহত্যার জন্য দায়ীদের আন্তর্জাতিক অপরাধ আইনে বিচারের দাবিও জানান তিনি। গণহত্যায় জড়িত ও স্বৈরাচারের দোষর সরকারি কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনার দাবি করেন তিনি। গণহত্যার সাথে জড়িতদের ঝামেলা না করে ভালোই ভালোই আত্মসমর্পণ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন এম সেলিম। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি 16 বছরে যে মূল্য দিয়েছে তা ইতিহাসে বিরল। আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে, তাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তানজিউল মুলকা মিমান তাশা, যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল হাসিনা, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিজ্ঞাসায় স্পষ্ট হচ্ছে। আল্লাহর কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হবে আবার সেই জায়গায় যেখানে তার গোড়া পোতা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগেরদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন, 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি, আপনারা তো হতে দেয়নি। কেন? যদি মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতার নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তাই আমি বলতে চাই, ভালোই এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল ও প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। ইফতি মারলে পাটকেলটি খেতে হয়, আমাদের নেতা কর্মীদেরকেও ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করে দিয়েছে। আল্লাহ, বন্ধুগণ, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বিএনপি নেতারা। যে সমস্ত চক্রান্তকারীরা এখনো সরকারের মধ্যে বসে আছে, তাদেরকে অবিলম্বে
সরকার থেকে বের করে দিতে হবে, সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে। এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। ভারত সংখ্যালঘুদের উপর নির্যাতনের ধোঁয়া তোলার চেষ্টা করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী পল্টনে রিকশাচালক হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকতের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে 3 জনকে কড়া নিরাপত্তায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। এ সময় তাদের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে সংক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ করেন। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে 20 জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন। ওই মামলায় বুধবার রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকতকে গ্রেফতার করে পুলিশ। সাধারণ ছাত্র জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যাকারীদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ধনবাড়ির সাজিদের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় বীরে পরিণত হয়েছে। সাজিদ নিজেই বলছিল, ওর মার থেকেই শুনলাম যে বীরের মতো বাঁচতে চাই, কাপুরুষের মতো বাঁচবো না। আজকে বীরের মতো বাঁচা কি জিনিস সাজিদ এটা পুরা দেশবাসীকে কিন্তু শিখায় দিয়ে গেছে। আজকে সাজিদদের এই আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি। এই যে সাধারণ মানুষদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন সবই। আজকে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব, সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। এই খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে এবং অবশ্যই তাদেরকে আমরা কঠোরতম শাস্তির আওতায় আনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির আনুকূল্যে থাকা ব্যক্তিদের ব্যাংকিং খাতের অর্থ লোপাটের তথ্য একে একে বেরিয়ে আসছে। গত 15 বছরে বড় ধরনের অনিয়মের মাধ্যমে কেবল এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ব্যাংক খাত থেকে নিয়েছে 86,000 কোটি টাকারও বেশি। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোতে বাঁচাতে খেলাপি আদায়ে সর্বোচ্চ কঠোর হবার সাথে বিদ্যমান আইনেরও পরিবর্তন আনতে হবে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। একটি ভালো ব্যাংকের নষ্ট হবার জ্বলন্ত উদাহরণ ইসলামী ব্যাংক। 2017 সালের রাজনৈতিক সিদ্ধান্তে জামাত মুক্ত করার উদ্যোগ হিসেবে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেই। এরপর 7.5 বছরের নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহী নাবিল গ্রুপ। আর শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 7 ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ 36,865 কোটি টাকা। কোনো একজন ব্যাংক ডিরেক্টর তিনি যদি কোনো একটা ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ ফেরত না দেন এবং তিনি যদি খেলাপি হন, এই খেলাপির দায়ভারটি তিনি অন্য যতগুলো প্রতিষ্ঠানের ডিরেক্টর তার সকলের উপরে তা সমানভাবে প্রযোজ্য হবে। এই নিয়মটি ইউরোপিয়ান দেশগুলোতে জোরালোভাবে এটি প্রতিপালন করা হয়। তার ফলে যেটি হয়, দু ধরনের লাভ হয়। একটা হলো যে কোনো খেলাপির দায়ভার থেকে মুক্ত হবার জন্য অন্য কোম্পানিগুলো যাতে খেলাপি না হয়ে যায় এই ভয়ে মানুষজন ঋণ নিয়ে চলে যাবার প্রবণতাটা কমে। উপরন্তু যদি কেউ কখনো নেয়, তখন যেহেতু এই ঋণের দায়ভারটি তার সংশ্লিষ্ট সকল ধরনের কোম্পানিগুলোতে পড়ে, তখন সেই কোম্পানিগুলো থেকে আদায় করা যায়। সেটা বোর্ড হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। সেই দোষীদেরকে অবশ্যই আপনাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তাদেরকে তখন একটা হবে যে না, আপনি যে অতীতের যেই যারা এই আমরা অনেক সময় বলে থাকি হয়তো অনেক টাকা নিয়ে গেছে বা টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, তারা যেমন জবাবদিহির আওতায় থাকবে, প্লাস হচ্ছে ভবিষ্যতেও যখন যারা
কখনো এই প্রক্রিয়ার মধ্যে যাবে, লোন নিবে, তারাও কিন্তু এখান থেকে একটা লেসন নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে খেলাপি ঋণ 1,82,000 কোটি টাকা, যদিও প্রকৃত আকার 4 লাখ কোটি টাকার বেশি বলছেন অর্থনীতিবিদরা। তো এই মুহূর্তে যেটি দরকার সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট দরকার, যে কোন ব্যাংক আসলে কি অবস্থার মধ্যে আছে। পুরো ব্যাংকিং খাতের যে সার্বিক চিত্র যদি জানতে পারে, তাহলে সেই কোন কোন জায়গায় সংস্কার করতে হবে, কিভাবে করতে হবে, সেই বিষয়গুলো তখন আসবে। ভারতে এই মুহূর্তে গড় সুদের হার হলো 3 থেকে 6%, এবং সেটি এ কারণেই তারা দিতে পেরেছে, তাদের এই ধরনের খেলাপি ঋণের পরিমাণ অনেক কম, বাজারে স্বচ্ছতা রয়েছে, ব্যাংকগুলোর ভিতরে প্রতিযোগিতা রয়েছে, এবং সে কারণেই প্রচুর পরিমাণে অর্থ ব্যাংকগুলোতে হাতে থাকার কারণে অনেক সুবিধাজনক শর্তে বেসরকারি খাতের জন্য ঋণের ব্যবস্থা করতে পেরেছে। ব্যাংকিং খাতের প্রতি আস্থার সাথে আমানত বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশের জটিল সংকট সমাধানে প্রতিবেশী ভারতকে এড়াবে কিভাবে বাংলাদেশ? এবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানালো, বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতের সাথে যোগাযোগ হচ্ছে নিয়মিত। আর প্রথমবারের মতো বাংলাদেশ প্রসঙ্গে জনসম্মুখে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, হিন্দু নির্যাতনের অভিযোগে উদ্বিগ্ন 140 কোটি ভারতবাসী। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর বাংলাদেশ ঘিরে থাকা বৃহৎ প্রতিবেশীর গণমাধ্যম আর কেন্দ্রীয় সরকারের তৎপর ভূমিকা চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে জরুরি বৈঠকও করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদিও এতদিন এ বিষয়ে সরাসরি কথা বলেননি। এবারই প্রথম জনসম্মুখে বাংলাদেশ প্রসঙ্গে কথা বললেন শেখ হাসিনার দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র নরেন্দ্র মোদী। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের আয়োজনে জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলার ফাঁকে টেনে আনেন বাংলাদেশ প্রসঙ্গ। দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগের দিকে। বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ অযৌক্তিক নয়। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশে সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন 140 কোটি ভারতবাসী। বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে যে চিন্তা হচ্ছে তা আমি বুঝতে পারছি। আশা করছি সেখানে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। বিশেষ করে সেখানকার হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা যেন সুনিশ্চিত হয়, সেটা চাইছেন 140 কোটি দেশবাসী। ভারত সবসময় চায় প্রতিবেশী দেশের সুখ শান্তি যেন নিশ্চিত হয়। 140 करोड़ देशवासियों की चिंता। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পেছনে নানা ষড়যন্ত্র তত্ত্বে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, জঙ্গি আর যুক্তরাষ্ট্রের জড়িত থাকার গুঞ্জন ডালপালা বিস্তার করেছে। এই গুঞ্জনের পেছনে অনেকাংশেই ভূমিকা রাখা ভারতকে সাথে নিয়েই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এই বার্তা দেন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করেছি। আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ অব্যাহত রেখেছি। নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় নতুন সরকারের লক্ষ্যকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার অবসানে নিরাপত্তা পুনরুদ্ধার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য ডক্টর ইউনূসের নেওয়া তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগের দিনের ব্রিফিংয়ে বাংলাদেশের গণবিক্ষোভ ও সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা নিয়ে শেখ হাসিনার অভিযোগকে হাস্যকর ও মিথ্যা বলেছিলেন এই বেদান্ত প্যাটেল। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ফোন করে অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখতে শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের তার পরামর্শের কথাও জানান প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টাকে ফোন করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক। বাংলাদেশে ছাত্র আন্দোলনে হত্যার বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকা আসবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানান জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপি। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পাশের দেশে বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। দেশের মানুষ আর তাদের বক্তব্য শুনতে চায় না। লালমনিরহাটের মিশন মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার শুরুর দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। ময়মনসিংহের ধোবাওড়া সদর ও হালুয়াঘাট পৌর শহরে আলাদা অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের ফাঁসির দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, ডক্টরস অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, আইনজীবী সমিতি ও সাংবাদিক ইউনিয়ন। চৌরাস্তায় কোতোয়ালি থানার সামনে এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। সুনামগঞ্জ সদর ও ছাতকে আলাদা কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে সাভার পৌর বিএনপিও। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড, থানা বাস স্ট্যান্ড, গেন্ডা বাস স্ট্যান্ড সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় নেতাকর্মীরা। এদিকে বৈষম্য বিরোধী সমাবেশ ও গণমিছিল করেছে সাভার থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের বিপুল সম্পদের খোঁজ মিলেছে কিশোরগঞ্জে। নিজের স্ত্রী, সন্তান, স্বজনদের নামে বেনামে কেনা হয়েছে ফ্ল্যাট ও রিসোর্ট। মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে দক্ষিণের হাওরে প্রায় 40 একর জায়গা জুড়ে অত্যাধুনিক প্রেসিডেন্ট রিসোর্ট এবং কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ রোড উকিলপাড়া এলাকায় 3 তলা বিশিষ্ট বড় ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে একটি পুকুরের চারপাশে নির্মাণ করা হয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট। 2021 সালের 3রা সেপ্টেম্বর রিসোর্টের উদ্বোধন করা হয়। রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তার ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। হারুনের আমন্ত্রণে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইসিটি মন্ত্রী সহ সরকারি বেসরকারি শীর্ষ পর্যায়ের আমলা ও রাজনীতিবিদরা রিসোর্ট পরিদর্শন করেন। 7 বছর আগে উকিলপাড়ায় নির্মাণ করা হয় একটি ফ্ল্যাট। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির পরিচালক জাকির হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি চত্বরে এই দাবিতে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। মহাপরিচালক জাফর ওয়াজেদের পদত্যাগপত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করারও দাবি জানান তারা। বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পিআইবিকে ঢেলে সাজানো প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। উপজেলা বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন মুকুলের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল সহ অন্যরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শেখ হাসিনা সহ সহযোগীদের গণহত্যার তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘ মিশন। সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার পররাষ্ট্র উপদেষ্টার। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার দাবি সমন্বয়কদের। ছাত্র জনতার দখলে ধানমন্ডি 32, শেখ হাসিনার ফাঁসি দাবি শিক্ষার্থীদের।
আওয়ামী লীগ নেতাদের ভালোই ভালোই আত্মসমর্পণের আহ্বান মির্জা ফখরুলের। রাজধানী সহ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি। রিকশা চালক হত্যায় 10 দিনের রিমান্ডে টুকু পলক সৈকত, দেয়া হবে কঠোর শাস্তি, হুঁশিয়ারি তথ্য প্রযুক্তি উপদেষ্টার। ডক্টর ইউনূসকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নরেন্দ্র মোদীর। ভারতকে সাথে নিয়ে পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস যুক্তরাষ্ট্রের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।